হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মন্টি। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। মাত্র স্নান করে জাস্ট এসেছি, এই মনে করো 12:30 মতো বাজে। এসেই ব্লগটাকে স্টার্ট করছি। নিশ্চয়ই ভাবছো এখন কেন ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে কেন শুরু করলাম না। কারণ আজকে আমার লাইফের একটা বিশেষ দিন তোমরা বলতে পারো। কারণ আমাকে এখনই জাস্ট ফোন করলো দিদি নাম্বার 1 থেকে। ফোন করে বলছে কালকেই দিদি নাম্বার 1-এ যেতে হবে আমাকে, এই জন্য শাড়ি ঠাড়ি নিয়ে আরো কি কি জিনিস লাগবে সব নিয়ে চলে আসুন। তো এরকম ব্যাপার। তো কি চাপের ভাবো, মানে আগের থেকে কোনো জানানো নেই, কিছু নেই, হঠাৎ করে বলছে আসতে হবে। মানে কি যে টেনশন, আমার তো মনে পুরো শুনে হাত পা কাঁপছিল। তারপরে তো কি করব না করব। তারপরে দেখো তোমাদের বলি কি কি নিয়ে যেতে বলেছে। একটা এরকম দেখো, এই যে এরকম একটা মেসেজ পাঠিয়েছে ওরা। শুট ডেটটা প্রথমে লেখা আছে, কল টাইম 11:30 লেখা আছে, মানে যেখানে ওখানে যেই টাইমে যেতে হবে। তারপরে অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে প্যান কার্ড, আধার কার্ড এইসব নিয়ে যেতে বলেছে। তারপরে লিখেছে 4 ডিফারেন্ট কালার শাড়ি, 4টে শাড়ি নিয়ে যেতে বলেছে। হেয়ার শ্যাম্পু করে আসবেন, আবার লিখে দিয়েছে, মেনশন করে দিয়েছে। ড্রেসের সাথে পরার মতো একটা ভালো জুতো, সেটা নিয়ে আসবেন। আর বাড়ির থেকে 5 জন মেম্বার কিন্তু আনতে হবে। এই যে এখন বাড়ির থেকে 5 জন মেম্বার আমি কোত্থেকে নিয়ে আসি, কি অবস্থা। আমার বাবা মাও এখানে থাকে না, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, এই জন্য ওদেরকে ফটাফট কল করলাম আগে যে তোমরা তাড়াতাড়ি ফ্লাইটে করে চলে আসো। তো এরকম অবস্থা। তো বাবু মা তো প্রথমে তো না 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 বলছিল যে না না আসবো না, হ্যাঁ হবে কি না, সত্যি কি না। আমি বলি হ্যাঁ একদম সত্যি। তো তোমরা এইভাবেই দিদি নাম্বার 1-এ ডাকা হয়। আমি আরো কয়েকজনের কাছে শুনেছি, ফোন করেই হঠাৎ বলে আজকেই আসুন। তো এরকম ব্যাপার। তো কি আর করা যাবে, যেতে তো হবেই না। সেটা অনেক দিনের আমার স্বপ্ন ছিল দিদি নাম্বার 1-এ যাব। তো আজকে ফাইনালি সেই দিনটা, এটা তো আর মিস করা যায় না। দেখো বাড়িতে এত কাজ, এত ঝামেলা, এতদিন এত শান্তিতে ফ্রিতে বসে থাকতাম, সেইখানে নেই, ডাক ঠাক নেই। এখন হঠাৎ করে ডাক, এই কাজকর্ম এই সব হাবিজাবির মধ্যে। তো বাবু মাদের তো আসতে বলেছি, ওরা দেখি কে কে আসে কি আসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যে কি হবে না হবে। তো চলো এখন একটু গোছগাছ করি। ওখানে যে কি বলবো না বলবো আমি তো ওটাই ভেবে পাচ্ছি না। তো আমার লাইফের জার্নিটাই নিশ্চয়ই জানতে চাইবে। তো কি বলবো, সত্যি আমার যে কেমন লাগছে না, তোমাদের ফিলিংটা সত্যি বলতে পারছি না। দেখো বাড়িতে ভস ভস করে কাজ হচ্ছে, চলো দেখাই বাড়িতে কি অবস্থা। তো দেখো এখন করিডোরের থেকে কিচেনের দিকে চলে যাচ্ছি। আর কিচেনটার অবস্থা দেখো, আমি ভাবতেই পারছি না আমার এত সুন্দর কিচেনটার এই অবস্থাও হয়ে যেতে পারে। আরও সুন্দর বানানোরই কিন্তু চেষ্টা চলছে। আর এই দিকে দেখো সমস্ত কিচেনের জিনিস আরেক ঘরে রাখা, এই ঘরেরও খারাপ অবস্থা। বাড়ি ঘরে কি অবস্থা, পাগলের মতো অবস্থা। আর এই অবস্থাতে এই খবর, ভালোই। আর এবার চলো দেখাই আমার রুমের অবস্থা। আমার রুমের হালত দেখো। তো ওয়াশরুমটা মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে গেছে, টাইলস লাগানোর কাজ, আরও কিছু কিছু কাজ বাকি আছে, গিজার লাগানো, তারপর ফিটিংগুলো লাগানো। তো এই সব দেখলে কি অবস্থা ঘরের, দেখেই মাথা খারাপ। এখন চলো আসল কাজগুলো করি, কালকের জন্য প্রিপারেশন নেই, ওটা বড় ব্যাপার এখন লাইফের। আমার ঘরটা এখনো পরিষ্কার চকচকা, এই ঘরটা পরিষ্কার চকচকা করে রেখেছি। এই ঘরটা দেখলে মনে হয় মানুষের থাকার মতো, আর ওগুলো মানুষের থাকার মতো না, মনে হয় কোনো কনস্ট্রাকশন বিল্ডিং এ থাকি। প্রথম কাজ হচ্ছে আমার ব্যাগ বার করা। কোন ব্যাগ যে নিয়ে যাব, এই জন্য খাটের বাক্স খুলছি। দেখো কত জিনিস খাটের বাক্সের মধ্যে আমাদের। রুহির খেলনা দিয়ে অর্ধেক খাটের বাক্স ভর্তি। কোথায় যে আছে রে বাবা, এই যে এই লাল ব্যাগটা নিয়ে যাই না, এই ছোট ব্যাগটা নিয়ে যাই। তো দেখো নিজে তো বার করতে পারলাম না, তারপরে ওকে বললাম বার করে দিতে, ও ফাইনালি আমার ব্যাগটা না বার করে দিল। এখনকার এরকম খাটগুলো কিন্তু বেশ ভালো, এই খাটগুলোর জন্যই আমাদের এত জিনিস কিন্তু এর মধ্যে ঢোকানো যায়। ইভেন ওই ঘরের সমস্ত জিনিস এখানেই ঢোকানো। বার করে নিলাম। ছোট ট্রলিটা নেই আমার, এই বড় ট্রলিতে একটুখানি, মানে এই ধরা ট্রলি আমি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম একটা টানা ট্রলি। টানা ট্রলি ছোট নেই, আবার অত বড় ট্রলি নিয়ে গেলেও কেমন হয় না। কি যে ভালো লাগছে, কি এক্সাইটমেন্ট, আমার ভয়ও। ফিলিংটা তোমাদের বোঝাতে পারছি না। এখন চলো শাড়ি বের করা যাক, কি কি শাড়ি নেব সবকিছু তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, তো এই দেখো শাড়ি ঠাড়ি সব বের করে নিয়েছি, তোমাদের দেখাই একটা একটা করে। তো এই যে এরকম একটা শাড়ি নিচ্ছি,
এটা হচ্ছে এই যে দেওরের ছেলের অন্নপ্রাশনের সময় কিনেছিলাম এই শাড়িটা, এটার সাথে এটা ব্লাউজ একদম সেট আছে। আমার কাছে না বেশি শাড়িই নেই, দেখো হঠাৎ করে বললে কি আর এত কিছু ম্যানেজ করা যায় বলো তো, কি অবস্থা। তো এই শাড়িটা নিয়ে যাই, এটার সাথে সায়া এইভাবে সব ম্যাচিং করে নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আরেকটা শাড়ি, এই যে এই ব্লু কালারের শাড়িটা, এটাও নিয়ে যাই। কোনটা এখন ওদের পছন্দ হয়, আবার 4টা ডিফারেন্ট কালারের শাড়ি বলছে। তো এই যে এইটার সাথে তো এটার ব্লাউজটা জানোই, এটা তো পরেই ছিলাম, দেখেওছো তোমরা। তো এই শাড়িটা, আর দেখো এরকম একটা ইয়েলো কালারের সিল্কের শাড়ি নিয়ে নিয়েছি। দেখি এটা যদি চুজ করে, কারণ অনেককে না আমি দেখেছি দিদি নাম্বার ওয়ানে বেশিরভাগ তোমার সিল্কের শাড়ি টাড়িগুলোই পরে, তো ওই জন্য সিল্কেরও একটা নিয়ে যাই। বাট এটার সাথে আমার ব্লাউজ পিস বানানো হয়নি, তো এই জন্য একটা রেডিমেড ব্লাউজ এরকম আছে লাল, এটাই নিয়ে নিই। যদি পরাই তো সিল্কেরও একটা অপশান থাকবে। তো শিফনও নিয়ে নিয়েছি। আরেকটা এরকম শাড়ি নিয়েছি, এই যে এইটাও একটা সিল্কের শাড়ি। তো এইটার সাথে না অ্যাকচুয়ালি আমার এরকম ব্লাউজ, মানে এই রেডিমেডই একটা স্লিভলেস ব্লাউজ, কিন্তু স্লিভলেস যদি আবার না পরায় তখন আবার কি করব, এই জন্য এটার সাথে আবার এরকম আরেকটা কন্ট্রাস্ট ব্লাউজও নিয়ে নিচ্ছি। কি এখন পরাবে কোনটা ওদের পছন্দ হবে আমি তো বুঝতেও পারছি না। আর আরেকটা এরকম আরেকটা ব্ল্যাক শাড়িও নিচ্ছি, এটা আমার খুব পছন্দের এই শাড়িটা, যদি পরায়। তো এই জন্য এরকম কয়েকটা 5টা শাড়ি নিয়ে নিয়েছি, ওরা 4টা বলেছে আমি 5টা নিয়ে নিয়েছি, এর মধ্যে তো একটা তো চুজ করবেই তাই না। তো এরকম আর জুয়েলারি নিয়েছি, দেখো এই যে এরকম একটা জুয়েলারি, এরকম একটা জুয়েলারি সেট নিয়েছি। এটা কানের দুলো আছে এরকম সেট। তো শিফন শাড়িগুলো যদি বাই চান্স পরায় তাহলে তো এগুলোই লাগবে। তো আরেকটা আছে এই যে এরকম, এগুলো ডায়মন্ডের জুয়েলারিগুলো নিয়ে নিয়েছি, শিফন যদি পরায় তাহলে। আর হচ্ছে সোনারও একটা নেব, সোনারটা আবার লকারের থেকে আনতে হবে। চিন্তা করো, হঠাৎ করে বললে না, এই জন্যই এসব হয় না। তো লকারের থেকে ও রাত্রে করে নিয়ে আসবে, কারণ সোনা টোনা তো বাড়িতে রাখা হয় না বেশি একটা, এই জন্য। তো সোনার একটা মালাও নিয়ে নিব, তো দেখি কি হয় না হয়। আর এখন হচ্ছে ব্যাগে ভরার পালা সব কিছু। আর একটা জুতোও নিতে হবে, জুতোটা এখনো সিলেক্ট হয়নি, বাইরে যে অবস্থা। আর আজকে না সকালে ব্রেকফাস্টে আমরা পাউরুটি খেয়ে নিয়েছি, আর দুপুরে রান্না হয়েছে এরকম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। একটুখানি নতুন জামাটা পরে রেডি হয়ে গেছি। আমার মা বাবু না এসেছে, ওরা না হোটেলে আছে। ওরা এসে হোটেলেই উঠেছে, কারণ হচ্ছে তো বাড়িতে তো থাকার জায়গা নেই, দেখছোই কি অবস্থা, একটা রুমেই আমরা থাকছি, এই জন্য ওদের জন্য হোটেল করে দিয়েছি, ওখানেই এসে উঠেছে। তো ওদের সাথে এখন যাচ্ছি দেখা করতে। ওদেরকে বললাম যে নিচে নামো, মানে আমরা এখান থেকে যাচ্ছি, ওদিক থেকে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা নামবে, তো আমরা বাইরেই ডিনার টিনার করবো, আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো। কারণ এখন তো আর বাড়িতেও যা অবস্থা, রান্না বান্না কোনো কিছুই করা খুবই চাপের। সকালবেলা খালি একটুখানি মাসি এসে রান্না করে দিয়ে গেছে, বাস ওইটুকুই খেয়ে আছি সারাদিন। তো এইভাবেই চলছে। আর আমার যা টেনশনের জন্য আমি আর কিছুই করতে পারছি না, কিছু বলতেও পারছি না ভালো করে, কালকে কি হবে না হবে সেই সব ভেবে। তো চলো যাওয়া যাক। আর এখন দেখো আমরা কলকাতার জ্যামে দাঁড়িয়েছি, কখন থেকে যে সিগন্যাল দিয়েছে, সিগন্যালই আর ছাড়ছে না, বসে বসে এখানে বোর হচ্ছি। আর ফাইনালি মা বাবুকে নিয়ে এখন চলে এসেছি একটুখানি শপিং মলে। তো মা বাবু বললো যে রুহিকে একটা খেলনা কিনে দেবে, অনেক দিন পর দেখা হয়েছে সেই জন্য। তো এই জন্য ওর জন্য প্রথমেই খেলনার দোকানে চলে এসছে, আর রুহি তো খেলনা পছন্দও করে নিয়েছে, তো ওগুলোই ওকে কিনে দিচ্ছিল। আর দেখো অনেকগুলো খেলনা কিন্তু কিনে নিয়েছে, আবার বলও বলছে পছন্দ হয়েছে, একটা লাইটিং বলও কিনে নিয়েছে। তারপর আমরা একটুখানি শপিং মলে ঘোরাঘুরি করলাম, করে তারপর কিন্তু ডিনারের জন্য আবার একটা অন্য জায়গায় গেছিলাম। বাট সেখানে গিয়ে আবার দেখি সেই রকম ভিড়, ভেতরে একটাও বসার জায়গা নেই, আধা ঘন্টা অন্তত বসতে হবে, মানে অনেকটাই ওয়েটিং ছিল। আমার মনে হচ্ছিল ওদের মানে দিতেও একটু দেরিও হচ্ছিল এই জন্য। তারপর আবার আরেকটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে অনেক কিছু অর্ডার করে আমরা কিন্তু খেলাম। বাট খুব ভয় লাগছিল আমার তো খেতেও ইচ্ছে করছিল না ইভেন। তো কি আর করা যাবে, তবু বাবু মা এসছিল, ওটাই ভালো ব্যাপার। তো আমরা ডিনার করতে করতে অনেক কিছু ডিসকাস করলাম যে কাল কি হবে না হবে। আমি তো টেনশন করছিলাম, ওই জন্য বাবু মা একটু আশ্বাস দিচ্ছিল। তবু ওরা এসেছে জন্য আমার একটু কিন্তু ভালো লাগছে। ভাবো একদিনের মধ্যেই মা বাবু চলে এসে, আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। তো তারপর ওদেরকে আবার হোটেলে এইভাবে দিয়ে আসতে গেলাম। তো কাছেই, আমাদের বাড়ির কাছেই একটা হোটেল কিন্তু
ওদের জন্য বুক করে দিয়েছি, কারণ বেশি দূরে দিলে তো আবার যাওয়া আসা করতে অসুবিধা হবে সেই জন্য। আর রুহিকে দেখো, রুহি তো হোটেলে যেতে এত পছন্দ করে যে ও হোটেলের রুম খুলবে, কার্ড দিয়ে এই সব করবে। তো তারপর রুমটাও দেখলাম বেশ ভালোই বড়সড় ছিল। তো তারপর মা আবার কি আমাদের জন্য জিনিসপত্র নিয়ে এসছে সেগুলো দিল। মানে মারা রিসেন্টলি ব্যাঙ্গালোরে গেছিলো, সেখান থেকে রুহির জন্য, আমার জন্য, তারপর ওর জন্য কিছু জিনিস নিয়ে এসছে। ইভেন আমার ভাইয়ের বউও একটা আমার জন্য কিন্তু কানের দুল পাঠিয়ে দিয়েছে গিফট হিসাবে। অ্যাকচুয়ালি ওরাও কিছুদিন আগে ঘুরতে গেছিলো নৈনিতাল। সব গিফটসগুলো তোমাদের বাড়ি গিয়ে তারাও দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। এই যে রুহিকে খেলনা কিনে দিল দাদু, খেলনা নিয়ে। বাহ, এই তো কাজ সারাদিন। ওর তো চিন্তাও নেই, ভাবনাও নেই, যত চিন্তা ভাবনা সব আমার। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। এর পরের ব্লগেই কিন্তু আসতে চলেছে সেই স্মরণীয় দিন, যেদিন আমি যাব দিদি নাম্বার 1 এর মঞ্চে। ইস, কি যে হবে আর কি যে না হবে। সমস্ত গোছ গাছ ডান, খেয়ে দিয়ে এলাম এই জন্য ভালো করে। মানে আমার তো খেতেই ইচ্ছে করছিল না, খেতেই পাচ্ছিলাম না, কেমন একটু টেনশন। আর এই দেখো রুহিকে ওর দাদু দিদাই এই সব গিফট কিনে দিয়েছে। আমি বললাম এই টয়েসটা কিনে দিতে, এটা ওকে অনেকটা এঙ্গেজিং রাখবে, এটার মধ্যে লাইট পড়লে সুন্দর সুন্দর ওটার মধ্যে ছবি আসবে। আর আমার জন্য এরকম একটা ড্রেস নিয়ে এসছে, ওর জন্য এরকম একটা টি শার্ট নিয়ে এসছে। তো সব বাবু মারা কিন্তু এলেই আমাদের জন্য সব সময় গিফট আনে। আর এটা না আমার ভাইয়ের বউ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তোমরা একটু আমাকে কমেন্ট করো গো, কমেন্ট করে আমাকে একটু আশ্বাস দাও যেন সব ঠিক থাকে। আর হচ্ছে দেখি কালকে যাই, তোমাদের সব জানাবো ওখানে কি হয় না হয়, কিভাবে খেলা হলো, কি করা হয়, সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেমন শেয়ার করলাম ওখান থেকে ডাক পাওয়ার পরে কি হলো সেই সমস্ত কিছু। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লগে, যেটা হবে আসবে দিদি নাম্বার 1 এর ব্লগ। চলো টাটা, গুড নাইট।